হরমুজ প্রণালী বন্ধ থাকার পেছনে যে কেবল ইরানের একক কৌশল কাজ করছে তা ভেবে ভুল করবেন না। এই প্রণালী দিয়েই তো ইউনাইটেড আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার এবং কুয়েতের মতো দেশগুলো তাদের প্রাণীর তেলের ব্যবসা চালিয়ে আসছে। এখন হরমুজ যদি অনির্দিষ্টকালের জন্য বন্ধই হয়ে যায় তবে কার ক্ষতি হচ্ছে, এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে গোটা আন্তর্জাতিক মহলে। ধরে নিন কেউ হরমুজ প্রণালী ক্লিয়ার করার জন্য সরাসরি যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নিল, তাহলে কিন্তু ক্ষতির পরিমাণ আরও কয়েক গুণ বেড়ে যাবে। এই ক্ষতির ধরনটা একেবারে ভিন্ন। ইরান যদি কোনোভাবে এই অঞ্চলের পানি শোধনাগার অর্থাৎ সেশন প্ল্যান্টগুলো আঘাত হানে, তাহলে যা হবে তা চিন্তাও করতে পারবেন না। এই মরুভূমির দেশগুলো বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের হাতে মাত্র 11 থেকে 15 দিনের পানি রিজার্ভ রয়েছে। এরপর তাদের সিঙ্গাপুরের মতো অবস্থার মুখোমুখি হতে হবে। সিঙ্গাপুর নিজস্ব কোনো পানি নেই, তারা মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে পানি কিনে চলে। ঠিক একই রকম ভয়াবহ পানি সংকট পড়বে এই ধনী দেশগুলোর। আর সেই কারণে কাতার, সৌদি আরবের মতো দেশগুলো এখন আন্ডার হ্যান্ডে, অর্থাৎ গোপনে তারা এই যুদ্ধে এসে জড়াতে চাচ্ছে। তাদের বলছে এই যুদ্ধটা আরও বাড়তে দিও না, বসে থাকো, দেখা যাক কি হয়। এদিকে রাশিয়া এই পরিস্থিতিকে একেবারে ভিন্ন চোখে দেখছে। রাশিয়ার কাছে এই যুদ্ধ যত বেশি দিন যাবে ততই মঙ্গল, কারণ আমেরিকা এখন মধ্যপ্রাচ্যের এই প্রলয়ে একেবারে আটকা পড়ে গেছে। ইউক্রেনকে আর কোনো সাহায্য করতে পারছে না। ন্যাটো নিজেই এখন একটা চরম দ্বিধার মধ্যে রয়েছে। পুতিন ঠিক এই সুযোগটাই খুঁজছিলেন। ধরে নিন এই যুদ্ধ আরও 6 সপ্তাহ টানল, তাহলে এর মাঝেই হয়তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ চিরতরে শেষ করে ফেলবে। হয়তো আমরা কিছুই টের পাচ্ছি না, কিন্তু রাশিয়া হয়তো ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। যারা পশ্চিমা বিশ্বে থাকেন তারা আমার চেয়ে ভালো জানেন যে উইন্টারে সামরিক অভিযান বা মুভমেন্ট অনেক কম হয়, তাই এই শীতের সময়টাই হলো যুদ্ধ সেরে ফেলার মোক্ষম সময়। রাশিয়া হয়তো এই সুযোগকে গোপনে ইউক্রেনের চরম আঘাত হানার পরিকল্পনা করছে। এছাড়াও রাশিয়ার নিজস্ব তেল এখন বাজারে বিপুল পরিমাণে বিক্রি হচ্ছে। তাদের ক্রুড অয়েলের গ্রেডটা মধ্যপ্রাচ্যের মতো সুইট গ্রেডের নয়, একটু ঠিক, কিন্তু তারপরও তাদের তেল এখন হু করে বিক্রি হচ্ছে। চীনের ব্যাপারটি আরও বেশি রহস্যময়। মধ্যপ্রাচ্যের তেলের 1 নম্বর ক্রেতা হলো চীন, বিশেষ করে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা তারা। কিন্তু চীন চুপচাপ বসে আছে। তাইওয়ান ইস্যুতেও তারা একটা শব্দও করছে না, অথচ এখনই তো তাদের তাইওয়ান সমস্যার সমাধান করে ফেলার কথা। এটাও একটা দারুণ সুযোগ ছিল, কারণ আমেরিকা অন্যদিকে ব্যস্ত। কিন্তু চীন আসলে একেবারে ভিন্ন লাইনে খেলছে। এই পুরো যুদ্ধে আমেরিকা যে পরিমাণ অস্ত্রশস্ত্র খরচ করছে তা প্রচুর, কিন্তু এই পৃথিবীতে একমাত্র সুপার পাওয়ার হলো চীন, যার একটা বুলেটও খরচ হচ্ছে না, একটা টাকাও বাড়তি খরচ হচ্ছে না। সে সর্বোচ্চ যা করছে তা হলো ইরানকে কিছু ইন্টেলিজেন্স সহায়তা দেওয়া। আর গোপনে যেসব অস্ত্র দিচ্ছে সেগুলো তো ইরান নগদ টাকায় কিনে নিচ্ছে অথবা তেলের বিনিময়ে বার্টার করছে। ধরে নিন একটা দৌড়ের কথা চিন্তা করছেন। আগে চীনের চেয়ে আমেরিকা 20 কিলোমিটার সামনে ছিল। এই একটা যুদ্ধে চীন প্রায় 10 কিলোমিটার দূরত্ব কমিয়ে ফেলেছে। আর এখন সেই শুধু সময়ের অপেক্ষা করছে যুদ্ধটা আরও 4 থেকে 6 সপ্তাহ চলুক। ইরান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যারা ডলারের বদলে ইরানের তেল কিনবে তাদের জাহাজ হরমুজে ছেড়ে দেওয়া হবে। মানে পেট্রো ডলার যেটা ছিল সেটা এখন উল্টো পেট্রো ইয়ান হতে যাচ্ছে। ইরান যুদ্ধবিরতির জন্য পাগলের মতো হাহাকার করছে, কিন্তু পেছনে তারা ঠিকই নিজেদের স্বার্থ হাসিল করছে। এখন যুদ্ধের সময় গোয়েবেলসের নাম শুনলে কি মনে পড়ে? হিটলারের প্রচারমন্ত্রী গোয়েবেলসের মূল কাজই ছিল জার্মানির বিভিন্ন ধরনের ফেক নিউজ তৈরি করা, জার্মান সৈন্যদের মনোবল ধরে রাখা এবং পুরো বিশ্বকে ভুল পিকচার দেওয়া। এখানেও ঠিক এমনই কিছু একটা ঘটছে। প্রথম 5 দিনের শুরুতে 40 ঘন্টার জন্য যুদ্ধবিরতির কথা বলেছিলেন ট্রাম্প। ইরান তা মানেনি। 40 ঘন্টা শেষ হওয়ার আগেই ট্রাম্প আবার 5 দিনের যুদ্ধবিরতি দিলেন। কেন দিলেন? কারণ তেলের দামটা কম রাখার জন্য। তখনই তেলের দাম $105 থেকে হঠাৎ করে $99 নেমে গেল। আর যুদ্ধবিরতির দিনগুলো লক্ষ্য করলে দেখবেন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত 5 দিন, মানে পশ্চিমাদের ওয়ার্কিং ডে। এই 5 দিন শেষ হতে না হতেই এখন 10 দিনের যুদ্ধবিরতির কথা ভাবা হচ্ছে। যুদ্ধের একটা নিয়ম হলো 2 পক্ষ যখন যুদ্ধ করে যদি কোনো পক্ষ যুদ্ধবিরতির ডাক দেয় তাহলে বুঝতে হবে সেই পক্ষের অস্ত্রের মজুদে টান পড়েছে। যার অস্ত্রের মজুদ পূর্ণ থাকে সে কখনো যুদ্ধবিরতিতে যায় না। আমেরিকার যা হলো আটলান্টিক থেকে এসে তারা কন্টিনিউয়াস সাপ্লাই ঠিক রাখার জন্য তারা একটু পজ দরকার ছিল, যাতে গোলাবারুদ রিফিল করতে পারে। ইংরেজিতে যুদ্ধটিকে ট্রুসের পাশাপাশি ট্যাকটিক্যাল পজও বলা হয়। এর ভেতরে মজার মজার কাহিনী ঘটছে। আমেরিকা পোল্যান্ডের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইছিল। পোল্যান্ড বলছে আমার এখানে ইউক্রেন যুদ্ধ চলছে, রাশিয়া যে কোনো সময় আমাকে আক্রমণ করতে পারে, আমি আমার প্যাট্রিয়ট তোমার মধ্যপ্রাচ্যের জন্য দেব না। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী, যিনি একজন ভদ্র মহিলা, তিনিও পরিষ্কার করে বলে দিয়েছেন যে ন্যাটোর সৈন্য নিয়ে মধ্যপ্রাচ্যে গেলে যুদ্ধ করা ন্যাটোর কাজ নয়, কারণ ইসরায়েল সম্ভবত ন্যাটো কান্ট্রি না। ট্রাম্প হরমুজ ক্লিয়ার
ক্লিয়ার করার জন্য পশ্চিমাদের সাহায্য চাইছিলেন। ইংল্যান্ডও জাহাজ পাঠাতে রাজি হয়নি। এখন ট্রাম্প হুমকি দিচ্ছেন আমেরিকা ন্যাটো থেকে বের হয়ে যাবে। কিন্তু এখানে একটা টেকনিক্যাল ঝামেলা আছে। ন্যাটোর আর্টিকেল 5-এ বলা আছে, ন্যাটোভুক্ত 32টি দেশের কোনো একটি দেশ যদি কোনো তৃতীয় পক্ষের দ্বারা আক্রান্ত হয় তাহলে বাকি 31টি দেশ মিলে সাহায্য করবে। 9/11-এর সময় আমেরিকার বুশ ঠিক এই ক্লোজটাই ব্যবহার করেছিলেন, যদিও সেখানে আমেরিকা আক্রান্ত হয়নি। কিন্তু এখানে প্রথমত কোনো দেশ আক্রান্ত হয়নি, দ্বিতীয়ত এখানে আক্রমণকারী নিজেই একটি ন্যাটো কান্ট্রি, তাই ন্যাটোর অন্য দেশগুলো আসতে চাচ্ছে না। সব মিলিয়ে আমেরিকার যে অঙ্ক মেলানো হচ্ছে তার কোনো অঙ্কই মেলে না। এখন প্রশ্ন হলো, ট্রাম্পকে আসলেই ন্যাটো বন্ধ করে দেবে? ট্রাম্প বলছেন কঠিন কাজ তারা করে ফেলেছে, এখন অন্যরা গিয়ে হরমুজ থেকে তেল নিয়ে আসুক, তাদের তেলের দরকার নেই, তাদের নিজের তেল আছে। তিনি কি হতাশ থেকে কথা বলছেন? ট্রাম্প এবার এমন কিছু কাজ করেছেন যা আন্তর্জাতিক আইনের নিরিখে একেবারেই অকল্পনীয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার স্ত্রী সহ কিডন্যাপ করে নিয়ে যাওয়া, ইরানের উপর একই ধরনের হামলা, বিশ্বজুড়ে উল্টাপাল্টা ট্যারিফ বসানো যা যে কোনো অর্থনীতিবিদের মাথায়ও আর কাজ করছে না। USAID নামের সংস্থাটি, যার মাধ্যমে সারা বিশ্বে এনজিওদের মাধ্যমে ডলার ছড়ানো হতো, ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডারে পুরোটাই বন্ধ করে দিয়েছেন। সব কর্মীকে ছাঁটাই করা হয়েছে। জাতিসংঘ থেকেও আমেরিকাকে ব্যাপক হারে প্রত্যাহার করা হয়েছে। জাতিসংঘের মোট বাজেটের 26% একলা আমেরিকা দিত, সেটা এখন বন্ধ। তাই ট্রাম্প চাইলেই ন্যাটো থেকেও বের হয়ে যেতে পারেন, কারণ সত্যিকার অর্থে ন্যাটোর খরচের বড় একটা অংশ আমেরিকায় দেয়, বাকিরা ততটা দেয় না। এর আগেও ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ন্যাটোর সিকিউরিটির জন্য যদি সবাই টাকা না দেয় তাহলে আমেরিকা তার অংশ কমিয়ে দেবে। যেখানে আমেরিকা নিজেই হরমুজ মুক্ত করতে পারছে না, সেখানে অন্যরা গিয়ে কি করবে? ওরা তো আসবেই না, কারণ যুদ্ধটা তো ওরা লাগায়নি। হরমুজ দিয়ে পৃথিবীর প্রায় 20% ট্রেড হয়, বিশেষ করে ক্রুড অয়েল এবং LNG। ইউরোপিয়ান, চীনা এবং ভারতীয় ক্রেতাদের জন্য এখন যন্ত্রণা চলছে, কিন্তু তারাও বাকি 80% থেকে আপাতত কভার আপ করার চেষ্টা করছে। প্রতিটি দেশ ভাবছে হরমুজ ক্লিয়ার করতে গিয়ে যুদ্ধে জড়ালে লস বেশি হবে নাকি একটু অপেক্ষা করলে, যুদ্ধ শেষ হলে আমেরিকা পিছিয়ে গেলে আবার তেল পাওয়া যাবে, ডলার না পেয়ে ইয়ানে পেলেও চলবে, সেই লাভটাই বেশি। তাই সবাই এখন অপেক্ষা করছে। আকাশে যে মিসাইলের যুদ্ধ চলছে তার নিচে একটা ভয়ঙ্কর কূটনৈতিক যুদ্ধও চলছে।